গল্পটির শুরুতে একটি কোম্পানির সিন দেখানো হয় যেখানে দ্য টেল অফ ওয়াটার ইউটোপিয়া মুভির ভয়েস আর্টিস্টের জন্য অডিশন চলছিল। এখানে আমরা এই গল্পের ফিমেল লিডকে দেখতে পাই, নাম ছিল ইয়ান। ইয়ান এখানে ওর দুটি ফ্রেন্ডের সাথে এসেছিল। ইয়ান একজন ভয়েস আর্টিস্ট ছিল, তাই এখানে এসেছিল অডিশন দিতে। এরপরে যখন ও ভিতরে এসেছিল তখন এখানে ওর একজন সিনিয়রকে দেখতে পায়। ওই মেয়েটি তো এখানে ইয়ানকে দেখে অনেকটাই বেশি জেলাস ফিল করছিল। ও একদমই ইয়ানকে সহ্য করতে পারে না, আর মেয়েটি এই কোম্পানিতেই জব করতো। এরপরে এখানে ইয়ান অনেক সুন্দর করে তার অডিশন দিয়েছিল। ইয়ানের অডিশন সবার কাছেই ভালো লাগে, তাই তো ওকে দ্বিতীয় রাউন্ডের জন্য রেখে দিয়েছিল, যার কারণে ইয়ান, ওর ফ্রেন্ড শিয়াও আর লিন তারা দুজনেই অনেকটা বেশি খুশি হয়েছিল। এরপরে আমরা এই গল্পের মেন লিডকে দেখতে পাই, ওর নাম ছিল ম্যাং। ম্যাং এই মুভির প্রডিউসার ছিল। ম্যাংয়ের কাছে এখানে ইয়ানের ভয়েসটি পাঠানো হয়, জানতে চাই এই মেয়েটির ভয়েস কেমন। ম্যাংয়ের কাছে ইয়ানের ভয়েসটা অনেক বেশি ভালো লেগেছিল। পরে আমরা আবার দেখতে পাই ইয়ানকে। ওকে যখন দ্বিতীয় রাউন্ডের জন্য ডাকা হয়েছিল, ওর সিনিয়র তখন ইচ্ছা করে এখানে একটি হরর সিন চালু করে দিয়েছিল, যেটা দেখার পর ইয়ান অনেকটাই বেশি ভয় পেয়ে যায়। আর আমরা ইয়ানের একটি ছোটবেলার সিন দেখতে পাই। ছোটবেলায় ইয়ানের সাথে অনেক ভয়ঙ্কর কিছু একটা হয়েছিল, তাই তো ও আর এইটার ভিতর থেকে বেরিয়ে হতে পারেনি। এখানে এই সিনটা দেখার পর অনেকটাই ভয় পেয়েছিল। আর এখানে ওর একটি রোগও ছিল, তাই তো এখন ঘুমের ভিতরেই হাঁটতে শুরু করে। ওর অবস্থা খারাপ হয়ে যাওয়ায় ওর ফ্রেন্ডরা ওকে এখান থেকে নিয়ে চলে গিয়েছিল। পরে ইয়ান ওখান থেকে বাইরে চলে আসে। ও যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখন এখানে ম্যাং ইয়ানকে দেখতে পায়। পরের সিনে আমরা ইয়ানকে ওর ডক্টরের কাছে দেখতে পাই। ডক্টর ইয়ানকে বলে, তোমার এই রোগটি অনেক বছর ধরেই রয়েছে, আর এইটা সেরকম ভালো কোনো চিকিৎসাও নেই। আমার মনে হয় তোমার এটা শুধুমাত্র ভালো হতে পারে যদি তুমি তোমার ট্রু লাভটি খুঁজে পাও, যার কাছে গিয়ে তুমি অনেকটাই বেশি ভালো ফিল করবে। সেই পারবে তোমাকে এর ভিতর থেকে বের করতে। তাই আমি তোমাকে লাস্ট কথা এটাই বলবো, তুমি তাড়াতাড়ি তোমার ট্রু লাভকে খুঁজে বের করো। এরপরে ইয়ান ওই সব কথাগুলো তার দুই ফ্রেন্ডকে জানিয়ে দিয়েছিল। পরের সিনে আমরা একটি ইভেন্টের সিন দেখতে পাই, যেখানে ম্যাং তো তার মুভির জন্য এটার আয়োজন করেছে। এখানে আমরা ম্যাংয়ের বড় ভাইকে দেখতে পাই, নাম ছিল শিন। শিন অনেক ভালো একজন অ্যাক্টর, আর এর পাশাপাশি অনেক ভালো গানও গাইতে পারে। কিন্তু আমরা এখানে জানতে পারি শিং আর ম্যাং এদের দুজনের ভিতরে কোনো একটি কারণে অনেকটাই বেশি ফাইট হয়েছে, আর যার কারণে এরা একে অপরের সাথে কথাই বলে না। বাহিরে আমরা শিনের অনেক ফ্যান্সদেরকেই দেখতে পাই। ইয়ানও এখানে ছিল। ও শিনের অনেক বড় একজন ফ্যান ছিল, কিন্তু ওদের কাছে টিকিট না থাকায় ভিতরে যেতে পারে না। ভিতরে তখন ওই মুভিটির হিরোকে স্টেজে ডাকা হয়েছিল কিছু বলার জন্য। হিরো এখানে আসার পর সবার সামনে এটাই বলতে থাকে তার শরীর অনেকটাই বেশি খারাপ, তাই সে এই মুভিটা করতে পারবে না। আসলে হিরোটা ইচ্ছা করে এরকম করেছিল যাতে করে ওই মুভির রেট অনেকটাই কমে যায়। ম্যাং এখানে তার অ্যাসিস্ট্যান্ট, যার নাম ছিল জুন, ওর কানে কানে কিছু একটা বলেছিল। এরপরে এখানে ম্যাং নিজেই তখন স্টেজে উঠে যায়। তখনই হিরোর একজন ফ্যান এসে ওর মুখে পানি ফেলে দিয়েছিল, বলে ওঠে, তুমি তো হিরোর কোনো স্পেশাল ট্রিটমেন্ট দাও না, আর ওর পেমেন্টটা তুমি ডাবল করে দাওনি। ম্যাং সবার সামনে বলে, হ্যাঁ, এই কারণেই এখন ও আমাদের সাথে মুভি করতে চাচ্ছে না, কারণ আমি কাউকে ডাবল পেমেন্ট দিতে পারবো না। এইখানে ও হিরো সত্যিটা সবার সামনে নিয়ে এসেছিল। পরে আমরা জানতে পারি এই সব কিছু আসলে ম্যাংয়েরই প্ল্যান ছিল। ওর অ্যাসিস্ট্যান্টকে দিয়ে ওই মেয়েটিকে ভাড়া করেছিল যেন সবার সামনে এসে এরকম একটি কাণ্ড ঘটিয়ে ফেলে। এরপরে আমরা ম্যাংকে দেখতে পাই। ম্যাংয়ের কোটটা এখানে খারাপ হয়ে গিয়েছে, তাই তো ম্যাংকে বাধ্য হয়ে ওর বড় ভাই শিনের মতন একটি কোট পরতে হয়, যেটা কিনা ওর মা ওর জন্য এখানে পাঠিয়েছিল। অন্যদিকে আমরা শিনকে দেখতে পাই। ও যখন এখান থেকে চলে যাচ্ছিল তখন বাইরে ওর অনেক ফ্যান ফলোয়াররা ছিল, তাই তো ওর দিকে দৌড়ে আসতে থাকে। এখানে যখন ইয়ান এত মানুষদেরকে দেখতে পায় অনেকটা বেশি শকড হয়ে যায়, আবারও একা একা হাঁটতে শুরু করে। তখন ওকে দেখতে পেয়েছিল ম্যাং। তখন ইয়ানের পাটা স্লিপ হয়েছিল, তাই তো ও পড়ে যেতে নিলে ম্যাং এসে ওকে সুন্দর করে বাঁচিয়েছিল। ইয়ান এখানে ম্যাংয়ের কোলে মাথা রেখে ঘুমিয়ে যায়। পরের সিনে ইয়ানকে ওর ফ্রেন্ডদের সাথে দেখতে পায়। এইখানে ডক্টরের কাছে ফোন করেছিল লিন, আর বলছিল এই প্রথম এত তাড়াতাড়ি ইয়ান সুস্থ হয়ে গিয়েছে, এটা শুধুমাত্র হয়েছে ওই ছেলেটির কারণে। এখানে বলছিল শিয়াও, আমার মনে হয় ওই ছেলেটি তোমার ট্রু লাভ হবে, আর ওই ছেলেটি কিন্তু শিনের মতন ড্রেস পরেছিল, এর মানে তোমাকে শিনই বাঁচিয়েছিল। দুজনে যেহেতু সেম দেখতে কোটটি পরেছিল, তাই ওদের ভিতরেই ভুল হয়ে যায়। ওরা এখন ম্যাংয়ের জায়গায় শিনকে ভেবে নিয়েছিল ওই
ছেলেটি। তাই বলতে থাকে শিয়াও, এখন সময় হয়ে গিয়েছে তোমার ট্রু লাভকে নিজের করে নেওয়ার। শিয়াও বলে, এখন তোমার শুধুমাত্র এটাই চেষ্টা করতে হবে, তুমি কিভাবে শির আশেপাশে থাকতে পারবে। ও তো চলে যাওয়ার আগেও এখানে ডায়েরিতে লিখে দিয়েছিল যে তুমি এখন থেকে তোমার ঘুম ভাঙানোর জন্য শুধুমাত্র শির পাশেই থাকবে। অন্যদিকে আমরা ম্যাংকে দেখতে পাই। ম্যাং তখন ওর অ্যাসিস্ট্যান্টের সাথে একটি রেস্টুরেন্টে ছিল। এখানে ও ইয়ানের কথাই ভাবছিল। ওর মনে হচ্ছিল যে ইয়ানকে এর আগেও কোথায় যেন দেখেছে। যাই হোক, এটা আমরা পরে জানতে পারবো। এখন তো ওদের মুভিতে হিরো ছিল না, হিরো তো চলে গিয়েছে, তাই ওদের মুভির জন্য একজন হিরোর প্রয়োজন। জুন বলছিল, আমি জানতে পেরেছি আপনার ভাই তো সোশ্যাল মিডিয়াতে একটি ফেক অ্যাকাউন্ট চালায়, যেখানে ও শুধুমাত্র জিয়াং নামের একটি মেয়েকেই ফলো করে রেখেছে আর ওর কণ্ঠের কবিতা শুনতে অনেকটাই বেশি পছন্দ করে। ম্যাং বলে, ঠিক আছে, তাহলে তুমি ওই মেয়েটি সম্পর্কে খোঁজ নাও। অন্যদিকে আমরা জানতে পারি জিয়াং নামের যে আইডিটা রয়েছে ওটা অন্য কারণ না, ইয়ানেরই ছিল। ইয়ান ওখানে নিজের কণ্ঠের কবিতাগুলো আপলোড করত। এইদিকে সে যখন গান রেকর্ড করতে চাচ্ছিল ওর একদমই ভালো লাগছিল না, তাই মন ভালো করার জন্য এইখানে জিয়াং এর তখন কবিতাগুলো শুনতে থাকে। এইদিকে ম্যাংকে দেখানো হয় ও যখন চলে যাচ্ছিল তখন ভাবতে থাকে সে কেন বারবার ওই মেয়েটির কবিতা শোনে, তাই নিজেও তখন ওই মেয়েটির কবিতা শুনতে শুরু করে, যেটা ওর কাছে অনেকটাই বেশি ভালো লেগেছিল। হাঁটতে হাঁটতে ও চলে এসেছিল ইয়ানের দোকানের বাহিরে। তখন বাহিরে বৃষ্টি পড়ছিল। একটু পর ইয়ান তো ওর জন্য একটি ছাতা নিয়ে চলে আসে। ম্যাং ওকে দেখতে শুরু করে। বলছিল ইয়ান যে এখন তো বাহিরে অনেকটাই বৃষ্টি, তাই আপনি আমার দোকানে কিছুক্ষণ থাকতে পারেন। এরপর ওকে নিয়ে দোকানে চলে এসেছিল। দুজনে এখানে প্রথমে অনেক গল্প করতে থাকে। এরপর এখানে দেখা যায় এদের ভিতরে কিছুটা রোমান্টিক সিনও দেখাচ্ছিল, যেখানে দুজনে অনেকটাই ক্লোজে ছিল। এরপরে ম্যাং এখান থেকে একটি সিডিও কিনেছিল আর এটা প্যাক করার জন্য জিনিস আনতে ভিতরে চলে যায় ইয়ান। তখন ম্যাং এখানে ওই ডায়েরিটা দেখতে পায়, যেটাতে কি না ওর ফ্রেন্ড লিখে দিয়েছিল যে তোমাকে সবসময় শির আশেপাশেই থাকতে হবে। এটা দেখার পর ম্যাং এখানে ইয়ানকে ভুল বুঝে নিয়েছিল, তাই তো এখান থেকে চলে যায়। ইয়ান বাইরে আসার পর আর দেখতেই পায় না এখানে ম্যাংকে। এরপর আমরা দেখতে পাই ম্যাং চলে এসেছিল এখানে ওর ভাইয়ের সাথে দেখা করতে। ওর ভাইকে বলছিল, তুমি যদি আমার মুভিতে হিরো হয়ে কাজ করো তাহলে আমি কিন্তু তোমাকে ওই জিয়াং নামের মেয়েটির সাথে দেখা করিয়ে দিতে পারি, কারণ ও আমার কোম্পানিতে ভয়েস আর্টিস্টের জন্য অডিশন দিতে এসেছে। আর আমি যদি না চাই তাহলে তুমি কিন্তু কখনোই আমার পারমিশন ছাড়া ওর সাথে দেখা করতে পারবে না। সে তখন ওর মুভিতে কাজ করতে রাজি হয়ে গিয়েছিল। একটু পরে এই খবরটি সবাই জানতে পেরেছিল। এখানে বলতে থাকে ওর ফ্রেন্ডরা ইয়ানকে, দেখো তোমার কাছে এখন অনেক বড় একটি চান্স রয়েছে, তোমাকে ওখানে যে করেই হোক না কেন কাল সিলেক্ট হতেই হবে। এরপরে তুমি সবসময় শির আশেপাশেই থাকতে পারবে। পরের দিনে ইয়ান ওর ফ্রেন্ডের সাথে চলে এসেছিল অডিশনটি দেওয়ার জন্য। অনেকটাই বেশি খুশি ছিল। এখানে আমরা জুনকে দেখতে পাই ওর কিছু ফ্রেন্ডের সাথে কথা বলছিল যে আমার পেছনে একটি মেয়ে অনেক বছর ধরেই পড়েছিল, আমি ওকে একদমই পাত্তা দিতাম না, আমি তো অনেক কষ্ট করি ওই মেয়েটিকে আমার পিছন থেকে ছাড়াতে পেরেছি। তখনই ওর কাছে শিয়া উঠে আসে। আসলে শিয়াও ওই মেয়েটি ছিল আর ওর এক্স গার্লফ্রেন্ডও ছিল, কিন্তু এখানে কিন্তু শিয়াও নিজের ইচ্ছা থেকে ওর সাথে ব্রেকআপ করেছিল আর এখন এখানে নিজের মতন করে বানিয়ে সবাইকে গল্প বলছিল। একটু পরে ইয়ানের অডিশনটি নেওয়ার জন্য ভিতরে ম্যাং চলে এসেছিল। ম্যাং এখনো ইয়ানের ওপরে অনেকটাই রেগেছিল, তাই তো জিজ্ঞাসা করে যে তুমি এখানে কেন এই অডিশনটি দেওয়ার জন্য এসেছো। ইয়ান এখানে বলেছিল সে এখানে শিয়ের জন্য এসেছে, যার কারণে দুজনের ভিতরে তখন এখানে অনেক বড় একটি ঝগড়া হয়ে যায়। এরপরে তারা তখন ওই জিয়াং নামের মেয়েটিকে খুঁজতে থাকে আর ওকে খুঁজতে খুঁজতে দেখা যায় এখানে শিয়াওয়ের বাড়িতেই চলে এসেছিল। দুজনে আবার একে অপরকে দেখে অবাক হয়ে যায়। এদের সবার ভিতরে তো এখানে অনেকটাই বেশি ঝগড়া ছিল, তাই ভালোভাবে কথা বলতেই পারছিল না। বলতে থাকে ম্যাং তুমি চাইলে আমাদের কোম্পানিতে ভয়েস আর্টিস্টের জব করতে পারো আর এখানে শিও আসবে, তাই তুমি ভেবে দেখতে পারো। ইয়ান রাজি হচ্ছিল না। ওর ফ্রেন্ড ওকে বোঝায় তুমি ওখানে গেলে শুধুমাত্র শির আশেপাশে থাকতে পারবে, তাই ইয়ান রাজি হয়ে গিয়েছিল। কোম্পানিতে আসার পরে ইয়ান ম্যাংকে বলে সে আজকে শির সাথে দেখা করতে চায়। ম্যাংয়ের ইচ্ছা না থাকা সত্ত্বেও সে রাজি হয়ে গিয়েছিল। আর আজকে তো এদের মায়ের বার্থডেও ছিল। এদের মা একটা জিনিসই চাইতো যে তাড়াতাড়ি যেন এরা দুই ভাই বিয়ে করে নেয়। এখানে যখন ম্যাংয়ের সাথে দেখতে পেয়েছিল ইয়ানকে তো অনেকটাই খুশি হয়ে যায়। তাই অ্যাসিস্ট্যান্ট জুনকে বলছিল আমি তোমাকে এটাই বলবো যে তুমি চেষ্টা করো কিভাবে ওদের দুজনকে অনেকটাই বেশি কাছে নিয়ে আসতে পারবে। আমি চাই যেন ম্যাং ওকেই বিয়ে করে। এরপরে ইয়ান সাথ এসেছিল। ও এখানে কবিতা প্র্যাকটিস করতে শুরু করে, যেটা ওর শির সামনে বলতে চাচ্ছিল। তখন এখানে শি এসেছিল আর ওর ভয়েসটা শুনতে পায়, তাই বুঝতে পারে ওই যে মেয়েটির কবিতা এতদিন ধরে শুনতো ওই মেয়েটি আসলে এই মেয়েটি।
এরপরে ইয়ান যখন জানতে পারে শিনও তার কবিতা শুনতে অনেকটাই বেশি পছন্দ করে, তখন সে অনেকটাই খুশি হয়ে যায় যে তার পছন্দের আইডল তারই কবিতা শুনতে অনেক বেশি পছন্দ করে। এরপরে তারা দুজনে একসাথে কথা বলতে চলে এসেছিল। ইয়ান এখানে অনেকটাই খুশি হয়ে তাকে বলতে থাকে, আমিও বাকি সবার মতন আপনার অনেক বড় ফ্যান, আর এই কারণেই আমি এখন চাচ্ছি যে আপনি সবসময় আমার সাথেই থাকুন। আপনি যদি কোনো কিছু না মনে করেন তাহলে কি আমি সবসময় আপনার সাথেই থাকতে পারবো। এইসব কিছু জানার পরে এখানে সে মনে করে বাকি সব ফ্যানদের মতনও হতে পারে ইয়ান তার ক্রেজি ফ্যান, তাই তো ও এখানে ইয়ানকে বাকি মেয়েদের সাথে মিলিয়ে ফেলে আর এখান থেকে চলে গিয়েছিল। যার কারণে এখানে ইয়ানের মনটা তখন অনেক বেশি খারাপ হয়ে যায়, কারণ সে তো এখন আর চাইলেও শির সাথে থাকতে পারবে না। পরে এসে এইসব কিছু ওর ফ্রেন্ড লিনকে বলেছিল। এরপরে লি তো পরের দিন চলে এসেছিল ওর এক্স বয়ফ্রেন্ড যার নাম ছিল শ্যান ওর সাথে দেখা করতে। শ্যানকে বলছিল যে দেখো আমি তোমাকে একটি কাজ করতে দেব, তুমি একটি কাজ করবে যে ইয়ানকে সবসময় শির আশেপাশেই রাখবে, আর তোমরা কিন্তু এই কারণে ইয়ানকে তোমাদের কোম্পানিতেও জব দিয়েছিলে। আর শ্যানও ওর কথায় রাজি হয়েছিল, কিন্তু শ্যানের মাথায় তো এখানে অন্য প্ল্যান ছিল। ও তো আসলে ইয়ানকে ম্যাংয়ের সাথে রাখতে চাচ্ছিল। এরপরে আমরা ম্যাংয়ের মাকে দেখতে পাই, তিনি এখানে বলছিল ইয়ানকে যে আমি আমার ছেলের জন্য একজন কেয়ারটেকারকে খুঁজছি, তুমি চাইলে কিন্তু এই জবটি করতে পারো। এইটা জানার পর তো ইয়ান অনেকটাই খুশি হয়েছিল, ও তাড়াতাড়ি করে ওখানে সাইন করে দেয়। ইয়ান মনে করেছিল এখানে হয়তো বা বড় ছেলে শিনের কথা বলেছে, তাই পরের দিনই ও জবে চলে আসে। এরপরে ও তো পুরো রুমটি অনেকটাই বেশি সুন্দর করে পরিষ্কার করছিল, যে এই রুমটি যেহেতু শিনের তাই অনেক ভালো করে পরিষ্কার করতে হবে শিনকে ইমপ্রেস করার জন্য। বাট তখনই তো রুমের ভিতরে ম্যাং চলে এসেছিল, আর এইদিকে তখন তাড়াতাড়ি করে ইয়ানও লুকিয়ে পড়েছিল। ম্যাং ওর নিজের কাপড়গুলো এখানে খুলতে শুরু করে। ম্যাংকে এখানে দেখার পর ইয়ান অনেকটাই অবাক যে এই কি করছে এই রুমের ভিতরে। বাঁচার জন্য দেখা যায় এখান থেকে লুকিয়ে লুকিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ম্যাংয়ের কাছে ধরা পড়ে যায়। ম্যাং তো ওকে দেখে অনেকটাই অবাক যে তুমি আমার রুমে কি করছো, আর ইয়ানও এটা জানতে পেরে অনেকটাই অবাক হয়েছিল। এরপরে ম্যাং ওর মায়ের কাছে ফোন করেছিল, ওর মাকে জিজ্ঞাসা করে এখানে ইয়ান কি করছে আর ওকে এখানে যেন একদমই থাকতে না দেয়। ওর মা তখন ওকে বলে দেখো তুমি যদি ইয়ানকে বাড়ি থেকে বের করে দাও তাহলে আমি তোমার ছোটবেলার এই ছবিটি মিডিয়ার কাছে দিয়ে দেব, যেখানে কিনা তারা তোমাকে নিয়ে তখন অনেকটাই বেশি হাসাহাসি করবে। নিজের এত সুন্দর একটি গোলুমোলু ছবি দেখার পর এখানে তখন মায়ের ওপর আর কোনো কিছুই বলতে পারে না ম্যাং। অন্যদিকে ইয়ানও তখন ভাবছিল ও যদি এখন এই জবটি ছেড়ে চলে যায় তাহলে তো ওকে অনেক বেশি টাকা দিতে হবে, যেটা এখন ও একদমই দিতে পারবে না। তাই দেখা যায় দুজনেই বাধ্য হয়ে তখন এখানে রাজি হয়ে গিয়েছিল। ম্যাং ওকে এখানে থাকতে তো দিয়েছিল, কিন্তু অনেকগুলো শর্ত ওর ওপরে চাপিয়ে দিয়েছিল, আর এটাও বলেছিল যে তুমি যদি একটি শর্ত ভেঙে ফেলো তাহলে তোমাকে এখানে অনেক বেশি টাকা জরিমানা দিতে হবে। এরপরে লিন এসেছিল শ্যানের কাছে, ও তো ইচ্ছা মতো শ্যানকে অনেক বেশি মারধর করেছিল, যে এইসব কিছু শ্যান ইচ্ছা করেই করেছে ওটাও ভালো করেই জানতো। এরপরে আমরা কোম্পানিতে দেখতে পাই ইয়ানকে। ইয়ান এখন এই কোম্পানিতে একজন ভয়েস আর্টিস্টেরই জব করতো। এরপরে যখন ম্যাং লিফটের ভিতরে ছিল তখন ওর কাছে শিন নামে একটি মেয়ে এসেছিল, আর মেয়েটি কিন্তু অনেক ভালো একজন অ্যাক্ট্রেস ছিল। এখানে দেখা যায় ও ম্যাংয়ের একটু বেশি ক্লোজে যাওয়ার চেষ্টা করছিল। তখন এখানে চলে এসেছিল ইয়ান, দুজনকে দেখার পর এখান থেকে চলে যেতে নিচ্ছিল, কিন্তু ম্যাং তো ওকে জোর করে নিজের কাছেই টেনে নিয়েছিল। এমন ভাব করতে থাকে যেন দুজনে কত বছর থেকে ডেট করছে। আর দুজনের এইসব আধিক্যতা দেখার পর শিন এখান থেকে চলে যায়। শিন চলে যাওয়ার পর দেখা যায় ম্যাংও ধাক্কা দিয়ে তখন ইয়ানকে লিফট থেকে বের করে দিয়েছিল। ইয়ান তখন অনেকটাই রেগে যায় আর বলে ম্যাং তুমি শুধুমাত্র আমাকে ইউজ করলে এভাবে। এরপরে আমরা শিকে দেখতে পাই, শি ওর ডক্টরের কাছে এসেছিল। এখানে আমরা ডক্টরকে দেখার পর জানতে পারি যে এই নিয়ে আসলে শিয়েরও ডক্টর আর ইয়ানেরও ডক্টর ছিল। এখানে শির তখন বারবার ইয়ানের কথাগুলো মনে পড়ে, তাই তো ইয়ানের ওই রোগের কথাটি এখানে ডক্টরকে জানায়। অন্যদিকে শ্যান তখন কাজের বাহানা দিয়ে লির সাথে দেখা করতে এসেছিল। আসলে ও লির কাছ থেকে জানতে চাচ্ছিল যে লি কেন ওকে কোনো কিছু না বলে হঠাৎ করে ব্রেকআপ করে নিয়েছে, কিন্তু লি তো ওকে কোনো কিছু বলতেই চাচ্ছিল না, ওকে জোর করে বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছিল। তখন এখানে একটি ছোট্ট বাচ্চা ছেলে চলে আসে, ও বলতে থাকে যে তুমি আমার মায়ের সাথে এখানে কি করছো। লিন ওর মা এইটা জানতে পেরে তো অনেকটাই অবাক হয়ে যায়। শ্যান বলছিল এটা কি আমার ছেলে? লি বলে একদমই না, ও তোমার ছেলেই না, আর ওকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। অন্যদিকে আবার সে চলে আসে ইয়ানের সাথে দেখা করতে। ইয়ানকে সরি বলে যে ওই দিন আমার তোমার সাথে ওই রকম ভাবে কথা বলা একদমই ঠিক হয়নি। আসলে ওই ডক্টরের কাছ থেকে জানতে পেরেছিল যে এরকম রোগ সত্যি হয়ে থাকে, তাই বলে আমি তোমাকে সাহায্য করব তোমার এই রোগটির ভিতর থেকে বের হতে। এরপরে রাতে আমরা দেখতে পাই ও বাড়িতে চলে এসেছিল। আজ তো ওর জন্য অনেক খুশি একটি দিন
ছিল, তাই ওর ফ্রেন্ডের সাথে একটু পার্টি করছিল। কিন্তু তখনই ওখানে চলে আসে ম্যাং। ম্যাং ওকে বলে, তুমি তো দেখছি অনেকটাই বেশি এনজয় করছো, কিন্তু তুমি একটি রুলস ভেঙে দিয়েছো, তাই এখন তুমি আমাকে টাকা দেবে। বেচারি ইয়ানের কাছে তো কোনো টাকাই ছিল না। ও তখন ভাবে, আমি যদি লাইভ স্ট্রিম করে টাকা ইনকাম করতে পারি তাহলে এইটা আমি দিতে পারবো ম্যাংকে। তাই তো ও লাইভ স্ট্রিম করার জন্য তখন লুকিয়ে চলে যায় বাথরুমে, কারণ ওখানে কেউ থাকবে না আর শব্দও বাহিরে যাবে না। কিন্তু একটু পরেও ওখানেও ম্যাং চলে এসেছিল। ম্যাংকে দেখার পর ও দৌড়ে তখন এখান থেকে বের হয়ে যায়। ম্যাং এখানে এসেছিল শাওয়ার নিতে, কিন্তু দেখা যায় এখানে কিন্তু তখনও লাইভ স্ট্রিম হচ্ছিল, তাই সবাই এইসব কিছু দেখছিল। একটু পরে ওর মনে পড়ে যায়, ভিতরে তো আমি আমার ফোনটি রেখে এসেছি। আবারও তাড়াতাড়ি করে চলে আসে ফোন নিতে। ও লুকিয়ে লুকিয়ে ওর ফোনটি নিচ্ছিল, কিন্তু আবারও ম্যাংকেই দেখতে পায়। ম্যাং ওকে বলে, তুমি আবার এখানে কি করতে এসেছো? ইয়ান বলে, আমি কোনো কিছু দেখিনি, আর ওর ফোনটা নিয়ে এখান থেকে এক দৌড় দিয়েছিল। এখন ইয়ানের এইসব কাজে অনেকটাই বিরক্ত হয়েছিল এখানে ম্যাং। ও ভাবছিল ইয়ানকে কিভাবে বাড়ি থেকে বের করে দেব, কিন্তু ওর মায়ের জন্য আবার বাড়ি থেকেও বের করে দিতে পারছিল না। তাই তো ও বাড়িতে এসে ইয়ানকে ভয় দেখানোর চেষ্টা করে, যাতে করে ইয়ান ভয় পাওয়ার পর নিজে থেকে এখান থেকে চলে যায়। বাট উল্টো তো এখানে দেখা যায় ইয়ান একদমই ভয়ই পাচ্ছিল না। ওর কাছে এসব কিছু আরো বেশি ফানি লাগছিল, যার কারণে ম্যাং একদিন হঠাৎ করে রাতে পুরো রুমে লাইট অফ করে দিয়েছিল, যাতে করে ইয়ান ভয় পেয়ে যায়। আর ওখানে একটি ভয়ঙ্কর পুতুলে রেখে দিয়েছিল। যখন ইয়ান এটা দেখতে পায় তখন তো আবারও তার ওই রোগটি চলে আসে, আর দেখা যায় ও একদম পুরো স্ট্যাচু হয়ে গিয়েছে। এরপরে একা একাই হাঁটতে শুরু করে। ম্যাং তো এটা দেখে অনেকটাই নার্ভাস হয়ে যায় যে এর আবার কি হয়েছে। পড়ে যেতে নিলে আবারও ও এখানে ইয়ানকে ধরে নিয়েছিল। তখন ইয়ান ওখানেই ঘুমিয়ে পড়ে। তাড়াতাড়ি করে ডক্টরের কাছে ফোন করেছিল। ডক্টর বলে, তুমি রোগীর ড্রেসগুলো কিছুটা ঢিল করে দাও, যাতে করে ওর শ্বাস নিতে কোনো প্রবলেম না হয়। এরপরে ম্যাং এখানে বাধ্য হয়ে তখন ইয়ানকে সিপিআর দিতে চাচ্ছিল, যার কারণে ওর কাছে যেতে না তখনই হঠাৎ করে ইয়ান উঠে পড়েছিল। দুজনেই তো দুজনকে এরকম ভাবে দেখে অনেকটাই নার্ভাস হয়ে যায়। এরপরে ইয়ান ও তো মনে মনে এটাই ভাবছিল যে ওর কাছে তখন শির কোডটা ছিল, তাই তো ও এত তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পেরেছে। এরপরে ম্যাং ইয়ানকে জিজ্ঞাসা করে যে তার হঠাৎ করে কি হয়েছিল, তার এই রোগটি সম্পর্কে জানতে চায়। ইয়ানও তখন এখানে ম্যাংকে তার ওই রোগটি সম্পর্কে বলে দেয়। সবকিছু জানার পর ম্যাংয়ের তখন ইয়ানের জন্য খারাপ লাগে, আর ওকে সরিও বলে যে আমি তোমাকে এইভাবে ভয় দেখিয়েছিলাম তার জন্য। আর ইয়ানের কাছ থেকে যে টাকাটি ও নেওয়ার কথা ছিল ওটাও আর নেয় না, তাই ইয়ানও খুশি হয়ে যায়। কিন্তু পরের সিনে আমরা দেখতে পাই ইয়ান তো এই বাড়ির ভিতরে একটি হাঁস নিয়ে চলে এসেছিল, যেটা দেখে ম্যাং তো প্রথমে অনেকটাই রেগে যায়। আর এই হাঁসটি তখন পুরো বাড়িতে বেড়াতে শুরু করে, ওড়াউড়ি করছিল। তাই দুজনে তখন হাঁসটিকে ধরার অনেক চেষ্টা করে, যার কারণে ভুল করে এদের দুজনের এখানে কিস হয়ে যায়। দুজনে অনেক বেশি নার্ভাস হয়ে যায়, কারণ এটা দুজনেরই ফার্স্ট কিস ছিল। এরপরে ম্যাং তো বারবার এখানে তখন ইয়ানের কথাই মনে করতে থাকে। এরপরে বলছিল, আমার কি হয়েছে, আমি এসব কেন মনে করছি। ও তো শিখে লাইক করে। পরের দিন আমরা কোম্পানিতে মিস্টার লু নামের একজনকে দেখতে পাই। উনি ম্যাং এর বাবার ফ্রেন্ড ছিল, এই কারণে ম্যাং এর আঙ্কেল। উনি বিদেশে ছিল, আজকে এখানে ফিরে এসেছে। আর ম্যাং যে মুভিটি তৈরি করছিল ওটার ভিতরে অনেক জায়গায় চেঞ্জ করতে থাকে। ম্যাং ওনাকে কোনো কিছু বলতেও পারছিল না, ওনার সব কথাগুলো মেনে নিচ্ছিল। কিন্তু ম্যাং এর কাছে এটা একদমই ভালো লাগেনি, তাই তো ও রাতে এসে অনেকটাই বেশি ড্রিঙ্ক করেছিল। যখন দেখতে পাই ইয়ান এখন ম্যাং এর অবস্থা একদমই ভালো নয়, ড্রিঙ্ক করে নিয়েছে, তাই ওকে নিজের রুমে নিয়ে যেতে চাচ্ছিল, কিন্তু ও তো একদমই যায় না, ওর কোলে মাথা রেখেই ঘুমিয়ে যায়। ইয়ানেরও তখন ম্যাংয়ের সাথে কাটানো ভালো মুহূর্তের কথাগুলো মনে পড়ছিল, আর ওর কাছে এটা ভালোই লাগছিল। তাই তো ওই এখানে তখন ম্যাংয়ের দিকেই তাকিয়ে থাকে। পরের দিন ইয়ান এই পুরো বাড়িটি পরিষ্কার করছিল। পরিষ্কার করতে করতে এখানে যখন ম্যাংয়ের রুমে চলে এসেছিল তখন একটি অনেক পুরনো জিনিস দেখতে পায়, তাই মনে করে এটা বেশি গুরুত্বপূর্ণ না, ও বাইরে গিয়ে ওটা ফেলে দিয়ে এসেছিল। এরপরে যখন বাড়িতে ম্যাং চলে আসে তখন ওর রুমের ভিতরে ওটা দেখতে পায় না। আসলে ওইটা তো ম্যাং এর বাবা ওদের দুই ভাইয়ের জন্য নিজের হাতে বানিয়েছিল, তাই ওটা দেখতে না পেয়ে অনেকটাই বেশি রাগ দেখাতে থাকে ইয়ানের ওপরে। বাইরে চলে আসে ওটা খোঁজার জন্য, কিন্তু কোথাও খুঁজে পায় না। তখন ওর কাছে মায়ের ফোন চলে আসে, তাই তো এখান থেকে দৌড়ে চলে যায়। আমরা দেখতে পাই যে ওর মা আর শিন দুজনে মিলে তো এখানে ওদের বাবার ফিওনারির আয়োজন করেছিল। এখানে সবাই বলতে থাকে যে 20 বছর হয়ে গিয়েছে এদের বাবা এখনো ফিরে আসেনি, আর এরা কিনা আজকে তাদের এই সব কিছুর আয়োজন করেছে। একটু পরে এখানে ম্যাং চলে
চলে এসেছিল। ম্যাং তো এখানে আসার পরেই ওর ভাই আর মায়ের উপরে অনেক বেশি রাগ দেখাচ্ছিল যে তোমরা কিভাবে ভাবলে যে বাবা মারা গিয়েছে, বাবা এখানে ফিরে আসবে। সে প্রথমে ওকে বোঝানোর চেষ্টা করে, যার কারণে দুজনের ভিতরে এখানে ফাইট হয়ে যায়। এরপরে আমরা কোম্পানিতে ইয়ানের ওই সিনিয়রকে দেখতে পাই। এখানে আবারও ইয়ানকে ভয় দেখিয়েছিল, যার কারণে ইয়ান আবারও এরকম ভাবে হাঁটতে শুরু করে। সবাই তখন এখানে কেমন জানি ভাবে ইয়ানকে দেখতে থাকে। লিন তখন তাড়াতাড়ি করে ফোন করেছিল শির কাছে, তাকে এখানে আসতে বলেছিল। একটু পরে এখানে ম্যাং চলে আসে। যখন দেখতে পেয়েছিল ইয়ানের এরকম অবস্থা, ও ইয়ানকে কোলে উঠিয়ে নিয়ে চলে আসে। একটু পরে এখানে সে চলে এসেছিল, ইয়ানকে হাত করে নিয়েছিল। এরপরে দেখা যায় ইয়ানের কপালে কিস করে, যেটা দেখার পর এখানে ম্যাং তো পুরোই শকড হয়ে দাঁড়িয়ে থাকে। এইটা ওর কাছে একদমই ভালো লাগে না। এরপরে তারা দুজনে বাইরে ছিল। সে বলছিল ম্যাংকে আমাদের উচিত হবে না একদমই যে আমাদের মায়ের সামনে ফাইট করা। এখানে তখন বলে ম্যাং ঠিক আছে, আমরা দুজনে মায়ের সামনে কখনোই ফাইট করব না। সে বলে আমি দেখছিলাম ভিতরে তুমি তো ইয়ানের অনেক বেশি কেয়ার করছিলে। এখানে বলে ম্যাং করবই তো, কারণ ও আমার কেয়ারটেকার। ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমার বাড়ির দেখাশোনা কে করবে? মেয়েটি সত্যি অনেক বোকা, আমার আশেপাশে থাকার জন্য তোমার কেয়ারটেকার হয়েছে। এটা জানার পর ম্যাং একটু হেসে দেয় আর বলে কেন এমন ভাবে বলছো যেন তোমরা দুজনে এখনই কাপল হয়ে গিয়েছো? সে বলে খুব তাড়াতাড়ি হয়ে যাব, কিছুদিন পরই আমরা বিয়ে করে নেব, কারণ আমি তো আসলে ইয়ানকে লাইক করি। এই কথাটি ম্যাংয়ের কাছে একদমই ভালো লাগে না, কারণ ও নিজেও এখন ইয়ানকেই লাইক করতে শুরু করেছিল। এরপরে দেখা যায় ইয়ান তো শির সাথে ঘুরতে বের হয়েছিল। তারা দুজনে সে এখানে ইয়ানকে অনেক সুন্দর একটি গান শুনিয়েছিল। দুজনে যখন ওখান থেকে বাইরে আসে তখন এই গানের মানে জানতে চাচ্ছিল ইয়ান শিয়ের কাছে। সে বলে যে এইটা হচ্ছে দুইটি ভাইয়ের গান। ছোটবেলায় তারা দুই ভাই একে অপরকে অনেক বেশি ভালোবাসতো, কিন্তু এখন আর একদমই তাদের ভিতরে সম্পর্ক আগের মতো নেই, কারণ ছোটবেলায় একদিন ছোট ভাই হারিয়ে গিয়েছিল আর ওকে তখন বাবা খুঁজতে গিয়েছিল, কিন্তু ওই দিনের পর থেকে আর কখনোই বাবা ফিরে আসেনি। যার কারণে বড় ভাই বলে বাবা যদি ওই দিন ওকে খুঁজতে না যেত তাহলে বাবা আজ আমাদের সাথেই থাকতো। আর ছোট ভাই বলে যদি বড় ভাইয়া আমাকে না ছেড়ে দিত, আমাকে একা না যেতে দিত, তাহলে আমি কখনোই হারিয়ে যেতাম না আর বাবাও আমাদের সাথেই থাকতো। এখানে যখন শির কাছ থেকে এই গানের অর্থটি জানতে পেরেছিল ইয়ান, তখন ও ভালো করেই বুঝতে পারে যে এইটা আসলে ওদের দুই ভাইয়েরই গল্প। এরপরে দেখতে পায় ম্যাং তো অনেকটাই বেশি আপসেট হয়েছিল, যার কারণে ও এখানে অনেকটাই ড্রিঙ্ক করে নিয়েছিল। একটু পরে বাইরে যখন ইয়ান চলে আসে, ও তো দেখতে পায় ম্যাং এরকম অবস্থায় পড়ে আছে। ম্যাংকে আবারও ম্যাংয়ের রুমে নিয়ে যেতে চাচ্ছিল, কিন্তু ম্যাং তখন ওর সাথে এখানে একদম পুরো বাচ্চাদের মতন ব্যবহার করতে শুরু করে। এমনকি দেখা যায় ও তো এখানে শির মতন করে তখন ইয়ানের কপালেও একটি কিস করে দিয়েছিল। এর পরের দিন সকালের সিন দেখানো হয়। যখন এরা দুজনে একে অপরকে দেখতে পায় তখন ম্যাংয়ের কালকে রাতের কথাগুলো মনে পড়ে যায়। তাই তো ও এখানে অনেকটাই নার্ভাস হয়ে যায়। এরপরে ও বলে ইয়ানকে যে কাল রাত্রে আমি তোমার সাথে যা করেছিলাম ওই সবকিছু প্লিজ তুমি মনে রেখো না। এরপরে তাদের ওই নতুন মুভির স্পন্সরের জন্য একটি ইভেন্টের আয়োজন করা হয়েছিল, যেখানে অনেকেই এসেছিল। আর এখানে আমরা তখন শিন নামের ওই মেয়েটিকেও দেখতে পাই। যখন এখানে ইয়ানকে দেখতে পেয়েছিল তখন ওর অনেকটাই বেশি জেলাস হচ্ছিল, তাই তো নিজের একটি জিনিস তখন ইচ্ছা করে পানিতে ফেলে দিয়েছিল। এরপরে নাম দিতে থাকে ইয়ানের। এখানে ও সবার সামনে ইয়ানকে অপমান করতে চাচ্ছিল, তখন এখানে চলে আসে ম্যাং। ইয়ানকে কোলে উঠিয়ে এখান থেকে নিয়ে চলে গিয়েছিল। ইয়ান ওর হাতে একটু ব্যথা পেয়েছিল, তাই ডক্টরের কাছে নিয়ে আসে। আর দেখা যায় ওর পুরো হাতটা একদম পুরো ব্যান্ডেজ করে দিয়েছিল। বলতে থাকে ম্যাং তুমি তোমার হাতটি এরকম ভাবেই রাখবে। হাতে এত বেশি ব্যান্ডেজ থাকার কারণে এখানে ম্যাং ওর কোনো কাজই ভালো করে করতে পারছিল না, নিজের চুলও ভালো করে শুকাতে পারছিল না, ভিজাতে পারছিল না। তাই তখন ম্যাং ওকে সাহায্য করতে থাকে। এইভাবে দুজনের ভিতরে সময় কাটতে থাকে। এরপরে তো দেখা যায় ইয়ান ওর যে ভয়েসের যে কথাগুলো বলবে ওগুলো এখানে সুন্দরভাবে ম্যাংয়ের সাথে প্র্যাকটিস করছিল। দুজনে অনেকটাই বেশি ক্লোজে চলে আসে। ম্যাংয়ের কাছে এখন অনেকটাই অন্যরকম ফিলিংস হচ্ছিল, তাই তো ও তখন ইয়ানের মুখের উপরে তাওয়ালটি রেখে চলে গিয়েছিল। পরের দিন ইয়ান তার এইসব কথাগুলো ওর যে ফ্রেন্ড রয়েছে ওকে বলেছিল। ওর ফ্রেন্ড বলে আমার মনে হয় ম্যাং তোকে লাইক করে, তাই তো তোর সাথে এরকম করছে। যদিও ইয়ান ওর কথাগুলো বিশ্বাস করেনি, কিন্তু ও বাড়িতে আসার পর এটা পরীক্ষা করতে চাচ্ছিল। তাই ম্যাংকে বলে চলো আমরা দুজনে মুভি দেখতে যাই, কিন্তু ম্যাংয়ের অনেক বেশি কাজ থাকায় ও এখানে ইয়ানকে মানা করে দিয়েছিল। কিন্তু এরপরে তো ও নিজে থেকে আবার ইয়ানকে মেসেজ করে বলেছিল যে কালকে আমি তোমার সাথে মুভি দেখতে যাব। এইটা দেখার পর ইয়ান অনেকটাই খুশি হয়েছিল। পরের দিন ও সময় মতন চলে আসে মুভি দেখার জন্য, কিন্তু আমরা অন্যদিকে ম্যাংকে দেখতে পাই কোম্পানিতে তখন একটি মিটিং নিয়ে বিজি ছিল, যার কারণে ও এখানে ইয়ানের কোনো মেসেজই দেখতে পায় না। ইয়ান এরপরে ওর ফ্রেন্ডকে মেসেজ করে বলে আমি মুভি দেখতে এসেছি। ওর ফ্রেন্ড বলে তুই কোন মুভিটা দেখতে এসেছিস? ও মুভিটার নাম বলে দিয়েছিল আর এরপরে হলের ভিতরে চলে যায়। এইদিকে তখন ওর ফ্রেন্ড
যখন ওটার নাম দেখতে পায় তখন বুঝতে পারে এটা তো একটি হরর মুভি। এটা ইয়ানকে আবার ফোন করে জানাতে চাচ্ছিল, কিন্তু ইয়ান আর ওর ফোনটি ধরতে পারে না। এই কারণে তখন ফোন করেছিল শির কাছে। শিরকে সবকিছু বলে দিয়েছিল যে তাড়াতাড়ি ওখানে চলে যাও। অন্যদিকে ম্যাংয়ের মিটিং শেষ হয়ে গেলে ও ইয়ানের দেওয়া সব মেসেজগুলো দেখতে পায়, এই জন্য তাড়াতাড়ি করে ওই জায়গায় চলে এসেছিল। আর কিন্তু ওর আগে এখানে শিও চলে এসেছিল। শি দেখতে পায় ইয়ান তখন বাইরে হাঁটাহাঁটি করছিল। ও দৌড়ে গিয়ে ইয়ানকে জড়িয়ে ধরে। ইয়ান ওকে বলে যে আরে আমি যখন বুঝতে পেরেছি ওইটা হরর মুভি তখন ভিতর থেকে চলে এসেছি, এখন আমি একদমই ঠিক আছি। আর দুজনকে তখন এইরকম ভাবে দেখতে পায় ম্যাং, তাই তো ও আর একদমই ওদের কাছে যায় না, ওখান থেকে ফিরে আসে। এরপরে শি ওকে বাড়িতে ড্রপ করে দিয়েছিল। ভিতরে আসার পর ম্যাংকে দেখতে পায়। ম্যাং ইয়ানকে মিথ্যে কথা বলে যে আমার অনেকটাই বেশি মিটিং এর চাপ ছিল, তাই আমি আর ওখানে যেতে পারিনি। আর এটাও বলে যে আমাদের দুজনের কন্ট্যাক্ট খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। ইয়ান বলে আমি এরপরেও এখানে কিছুদিন থাকতে চাই। ম্যাং বলে থাকার কোনো দরকার নেই, আমি কন্ট্যাক্টই ভেঙে দিচ্ছি। এইটা জানার পর এখানে ইয়ানের অনেকটাই খারাপ লাগে। এরপরে ইয়ান ওর ফ্রেন্ডের সাথে বাইরে দেখা করে, ওর ফ্রেন্ডকে সবকিছু বলেছিল। আর এটাও বলে আমার মনে হয় আমি ম্যাংকে লাইক করতে শুরু করেছি। লিওকে বোঝায় তুমি ম্যাংকে লাইক করতে পারবে না, তোমার লাইফ পার্টনার হবে শি, ও তোমাকে ভালো করতে পারবে। ইয়ানও এখানে লির কথাগুলো বুঝতে পেরেছিল, তাই তো ও ঠিক করে যে ও এখন ম্যাংকে ভুলে যাবে। পরের দিন সকালের সিন দেখানো হয়। আজকে এখানে ইয়ানের লাস্ট দিন ছিল, তাই তো ও বলে ম্যাংকে যেন ওর সাথে ঘুরতে যায়। ম্যাং ওইতে রাজি হয়েছিল। দুজনে একসাথে বাহিরে ঘুরতে বের হয়। দুজনে একসাথে অনেক বেশি ভালো সময় কাটায়, এতে তারা দুজনেই অনেক বেশি খুশি ছিল। অন্যদিকে আমরা লিনকে দেখতে পাই। ওর ছেলের স্কুল থেকে সবাই ক্যাম্পিং করার জন্য একটি জায়গায় এসেছিল, কিন্তু ওর ছেলে তো এখানে একদমই খুশি ছিল না, কারণ এখানে সবার সাথে মা আর বাবা ছিল, কিন্তু ওর বাবা ছিল না। একটু পরে দেখা যায় এখানে শ্যান তো একদম পুরো হিরোদের মতন করে চলে এসেছিল। ওকে দেখার পর লিনের ছেলে অনেক খুশি হয়ে যায়। ক্যাম্পিং শেষ হয়ে গেলে এরপরে শ্যান ওদেরকে বাড়িতে রেখে দিয়েছিল। বাড়িতে আসার পর এখানে লিন আবার বলে দেয় শ্যানকে আমি শুধুমাত্র আমার ছেলের বাবাকেই লাইক করি, যেটা জানার পর শ্যানের কাছে অনেকটাই খারাপ লাগে, তাই বাড়ি থেকে চলে যায়। অন্যদিকে আমরা ইয়ানকে দেখতে পাই। আজকে ম্যাংয়ের বার্থডে ছিল, তাই তো ও ম্যাংকে একটি জায়গায় নিয়ে এসে অনেকটাই বেশি সুন্দর করে ম্যাংকে এখানে বার্থডে উইশ করেছিল। এরপরে দুজনে একে অপরকে গুড বাই বলে। আজকের পর এরা দুজনে আর একে অপরের সাথে দেখা করবে না। এখানে দুজনেই অনেকটা বেশি আপসেট ছিল। আর ইয়ান তো কান্না করতে করতে এখান থেকে চলে যায়। বাড়িতে আসার পর ওর ফ্রেন্ডকে জড়িয়ে ধরেও কান্না করছিল। অন্যদিকে ম্যাংও তখন বাড়িতে চলে আসে, কিন্তু ওর বাড়িতে আর একদমই ভালো লাগছিল না। সব জায়গায় ও এখানে ইয়ানকে মিস করতে শুরু করে। বেচারা এরপরে তো আবার বাড়ি চলে আসে। ওখানে ওর অ্যাসিস্ট্যান্ট শ্যানও ছিল। শ্যান ওকে বলে আমার মনে হয় তোর একবার বলে দেওয়া উচিত ইয়ানকে যে তুই ওকে লাইক করিস। ম্যাং বলে এটা আমি করতে পারবো না, কারণ ও আমাকে না বরং শিকে লাইক করে। এরপরও ওর অ্যাসিস্ট্যান্ট অনেক বেশি জোর করছিল যে একবার তো বলে দেখ, হতে পারে ও তোকে লাইক করে। যার কারণে এটা দুজনে তখন আবার ওদের এই প্ল্যানের ভিতরে যে ইয়ানের ছেলে ফ্রেন্ড রয়েছে ওকে নিয়েছিল। এরপরে ও চলে যায় ইয়ানের কাছে। ইয়ানকে ভুলভাল বুঝিয়ে একটি জায়গায় নিয়ে এসেছিল, আর এদের দুজনকে একা রেখে ওরা এখান থেকে চলে যায়। ম্যাং এখানে পুরো কনফিডেন্স নিয়ে এসেছিল ও এখানে ইয়ানকে নিজের ফিলিংসটা বলে দেবে। দেখা যায় ওই রকমই হয়। ইয়ানকে ওর ফিলিংসটা বলে দিয়েছিল, কিন্তু ইয়ান তো ম্যাংয়ের কাছ থেকে ওর নিজের হাতটি ছাড়িয়ে নিয়েছিল আর বলে আমি এটা কখনোই অ্যাকসেপ্ট করতে পারবো না। আসলে এখানে ইয়ান তো ওর রোগের জন্যই ম্যাংকে মানা করে দিয়েছিল। আপসেট হয়ে এখান থেকে চলে যায়, আর বেচারা ম্যাংয়েরও মনটা ভেঙে গিয়েছিল। পরের দিন কোম্পানিতে আসার পর ওর যত রাগ ছিল এখানে সব রাগ ঝাড়তে থাকে অ্যাসিস্ট্যান্টের ওপরে। বাইরে আসার পর আবার দেখতে পায় একটি ছেলে আর মেয়ে কোম্পানির ভিতরেই কিনা ফ্ল্যাটিং করছিল। এটা দেখে ওর অনেক বেশি রাগ হয়। ওদেরকে অনেকটাই বকা দিয়েছিল। ছেলেটি ভয় পেয়ে গিয়েছিল, ভুল করে ওর নিজের হাতের উপরে কফি ফেলে দেয়। তখন আবার বলতে থাকে ম্যাং ওকে যে কি এখন কি অনেক বেশি ব্যথা লাগছে, কিন্তু তুমি যদি একবার এইসব প্রেম ভালোবাসার ভিতরে চলে যাও তাহলে আরো বেশি ব্যথা পাবে, কারণ ও তো নিজেই ছ্যাঁকা খেয়েছে, তাই এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে। পরের দিনে দেখতে পাই যে এখানে ইয়ান তখন শির সাথে একটি পার্কে এসেছিল। এখানে অনেক বাচ্চারা ছিল, তারা বাচ্চাদের সাথে অনেক বেশি এনজয় করে। সেই তো বাচ্চাদের জন্য একটি সুন্দর গানও গেয়েছিল। এরপরে ও ইয়ানের সাথে গল্প করতে থাকে। এখানে সব বাচ্চারা অনাথ ছিল, তাই ও বলতে থাকে ইয়ানকে যে সত্যি কথা বলতে আমিও অনাথ, আমাকে ছোটবেলায় আমার মা আর বাবা দত্তক নিয়েছিল।
ছিল, এরপরে ম্যাং হয়েছে। এমনকি ওনারা সবসময় আমাদের দুজনকে একই রকম করে ভালোবেসেছে। আমি নিজেও জানতাম না যে আমি ওনাদের আসল ছেলে না, কিন্তু আমার বয়স যখন 5 বছর ছিল তখন আমি এটা জানতে পেরেছিলাম। কিন্তু এই কথা আজ পর্যন্ত ওনারা ম্যাংকে বলেনি, তাই ম্যাংও জানে না যে আমি ওর আসল ভাই না। একটু পরে ইয়ানের কাছে অ্যাসিস্ট্যান্ট ফোন করেছিল, তাকে বলেছে এখানে ম্যাংয়ের একটি অ্যাক্সিডেন্ট হয়েছে। তাই তো তারা দৌড়ে চলে আসে হসপিটালে। এখানে যখন অ্যাসিস্ট্যান্ট ওদেরকে কিছু বলতে নেবে তার আগে দেখতে পায় যে নার্সরা তো এখানে কাউকে নিয়ে যাচ্ছিল, যেটা দেখার পর ইয়ান দৌড়ে চলে আসে। ও মনে করেছিল এটাই ম্যাং, তাই ও তো অনেক বেশি কান্নাকাটি করতে শুরু করে আর বলছিল তাড়াতাড়ি উঠে পড়ো, আমিও তোমাকে লাইক করি, কিন্তু আমি এই কথাটি ওই দিন তোমাকে বলতে পারিনি আমার রোগের কারণে। দূর থেকে ইয়ানের বলা সবগুলো কথাই ম্যাং শুনতে পেয়েছিল। ও তো সোজা এসে এখানে ম্যাংকে কিস করে দিয়েছিল, যেটা আবার দেখতে পায় এখানে শির কাছে অনেক বেশি খারাপ লাগে। এরপরে কারের ভিতরে ইয়ান জানতে পারে ম্যাংয়ের তো আসলে হাতে শুধু একটু আঘাত লেগেছিল আর ও কি না কি ভেবে নিয়েছে। এরপরে দুজনে বাড়িতে চলে আসে। দুজনে একসাথে অনেক বেশি খুশি ছিল। রাতে যখন দুজনে চলে গিয়েছিল ঘুমানোর জন্য তখন এখানে ম্যাং ইয়ানকে একটি গল্প বলতে শুরু করে যে ছোটবেলায় আমাকে একবার কিডন্যাপ করা হয়েছিল, আমি তো অনেক কষ্ট করে ওখান থেকে পালিয়ে গিয়েছিলাম, কিন্তু বাড়িতে আসার পর জানতে পারি যে বাবা আমাকে খুঁজতে গিয়েছে কিন্তু এখনো ফিরে আসেনি। আর আমার সাথে ওখানে আরো একটি ছোট্ট বাচ্চা মেয়েও ছিল, কিন্তু ওখান থেকে চলে আসার পর আমি আর ওই মেয়েটির সম্পর্কে কোনো কিছু জানতে পারিনি। পরের দিন সকালে ইয়ান ঘুম থেকে ওঠার পর ম্যাংকে দেখতে পায় না। বাইরে এসে দেখতে পায় ম্যাং তো ওর জন্য এখানে খাবার বানাচ্ছিল। এরপরে আবার দুজনে একসাথে বাইরে ঘুরতে যায়, যেখানে একসাথে অনেক বেশি এনজয় করেছিল। দুজনের সময় এখন অনেক ভালো কাটছিল। পরে আমরা দেখতে পাই লিনকে। লিন এখানে ওরা শাইনের কথা ভাবছিল, যখন ওরা দুজনে কলেজে পড়তো তখনকার কথা। ওরা দুজনে ঠিক করেছিল গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পর ওরা দুজনে বিয়ে করে নেবে। কিন্তু একদিন যখন লিন শাইনের রুমে এসেছিল তখন তো এখানে একটি অন্য মেয়েকে দেখতে পেয়েছিল, যাকে দেখার পর ওর মনটাই ভেঙে গিয়েছিল আর এই কারণেই ও শাইনের সাথে ব্রেকআপ করেছে। অন্যদিকে সে তখন ডক্টরের সাথে দেখা করতে এসেছিল। ও আপসেট ছিল, তাই বলতে থাকে ডক্টর যে তুমি কি ইয়ানের জন্য আপসেট রয়েছো? কেন আপসেট হচ্ছ? কারণ তোমরা দুজনে তো একে অপরের জন্য, তোমরা দুজনে তো কখনো আলাদা হতেই পারবে না, এটা গডই ঠিক করে দিয়েছে। তুমি একমাত্র ওই ছেলে যে কিনা ইয়ানকে ঠিক করতে পারবে। কারণ ওই দিন যখন তোমাদের ওই মুভির কনসার্টটি হচ্ছিল তখন যখন বাইরে ইয়ান ওই রকম ভাবে হাঁটছিল তুমি ইয়ানকে হাঁক করে ধরার পরে তো ইয়ান ঠিক হয়ে গিয়েছিল। ডক্টরের কাছ থেকে এটা জানার পর ও তাড়াতাড়ি করে গিয়ে ওই দিনের সিসিটিভি ফুটেজ চেক করতে থাকে, যেখানে ও দেখতে পেয়েছিল আসলে ওই দিন তো ইয়ানকে হাঁক করে নিয়েছিল ম্যাং, আর ম্যাং হাঁক করে নেওয়ার কারণে ইয়ান আবারও ঠিক হয়ে গিয়েছিল। ভিডিওটি দেখার পর ওর মন তো আরো বেশি করে খারাপ হয়ে গিয়েছিল। পরে আবার ও ম্যাংয়ের সাথে দেখা করতে আসে। ম্যাংকে এখানে তখন ইয়ানের ওই রোগের কথাটি বলে দিয়েছিল। ম্যাং বলে হ্যাঁ এটা আমি শুনেছি। সে ম্যাংকে মিথ্যে কথা বলে যে ওকে শুধুমাত্র আমি ঠিক করতে পারবো, তাই তুমি ওর কাছ থেকে দূরে চলে যাও। বাট ও তো ম্যাংকে সত্যি কথা বলে না যে ম্যাংই আসলে শুধুমাত্র ইয়ানকে ঠিক করতে পারবে। পরের দিন ম্যাং ইয়ানকে নিয়ে প্রথমবারের মতন ডেট করতে গিয়েছিল। তারা দুজনে একসাথে অনেক বেশি সময় কাটে আর অনেক জায়গায় ঘোরাফেরা করে। এরপরে দুজনে যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখন এখানে হঠাৎ করেই ম্যাং ইয়ানকে বলতে থাকে আমি তোমার রোগের সম্পর্কে সবকিছু জানতে পেরেছি, তোমাকে একমাত্র সেই ঠিক করতে পারবে, তাই তুমি আমার কাছে না থেকে তোমার নিজের রোগটি ভালো করার জন্য শির কাছে থেকে যাও। আর এখানে ইয়ানের সাথে ব্রেকআপ করে নিয়েছিল, ব্রেকআপ করে এখান থেকে চলে যায়। ইয়ান তখন ওখানেই কান্না করতে শুরু করে। পরের সিনে আমরা জিন নামের একটি মেয়েকে দেখতে পাই। ও ম্যাংয়ের আঙ্কেলের মেয়ে ছিল, জাপান থেকে আজকেই চায়নাতে ফিরে এসেছে। আর ও কিন্তু ম্যাংকে অনেকটাই বেশি লাইক করতো। যখন ওরা দুজনে একসাথে বাইরে যাচ্ছিল তখন ইয়ান ওদের দুজনকে একসাথে দেখতে পায়। ও তো অনেকটাই কষ্ট পেয়েছিল আর এটাও বুঝতে পারে ওদের দুজনের ভিতরে কিছু একটা তো চলছে। এরপরে জিন যখন ওয়াশরুমে ছিল তখন ওখানে ইয়ান আর সিনিয়র আসে আর এখানে বলছিল ইয়ান মেয়েটি সবসময় ম্যাংয়ের পেছনে ঘুরঘুর করে, মানে ও ম্যাংকে পটাতে যাচ্ছে। এটা জানার পর জিনের রাগ হয়েছিল, তাই তো সিনিয়রের প্ল্যান অনুযায়ী ও এখানে ইয়াংকে ভয় দেখিয়েছিল। ইয়ান তখন আবারও ঘুমের ভিতরে হাঁটতে শুরু করে। দূর থেকে এটা ম্যাং দেখতে পায়। ও ইয়ানকে কোলে উঠিয়ে নিয়ে আসে। এরপরে ও তাড়াতাড়ি করে শিকে বলছিল যেন এখানে ইয়ানকে ঠিক করে দেয়। সে নার্ভাস হয়ে যাচ্ছিল যে ও এখানে কিভাবে ইয়ানকে ঠিক করবে, কিন্তু একটু পর ইয়ান নিজে থেকেই ঠিক হয়ে গিয়েছিল। সিনিয়র দূর থেকে এদের দুজনের ক্লোজ একটি ছবি তুলে নেয়। এরপরে ওটাকে সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছিল, যেখানে এটাই বলছিল এই ইয়ান নামের মেয়েটি টাকার জন্য সেই সাথে থাকছে।
চলছে। এটা দেখার পরে শির যে কিছু ক্রেজি ফ্যান ছিল তারা অনেকেই রেগে যায় ইয়ানের উপরে, তাই তো ইয়ানকে মারার হুমকি দিচ্ছিল। এইটা সে জানতে পারে, তাই ও ইয়ানকে নিজের বাড়িতে থাকার জন্য জায়গা দিয়েছিল যে তুমি কিছুদিন এখানেই থাকো। আমরা বাইরে ম্যাংকে দেখতে পাই, ও তো বাইরে থেকে ওদের বাড়ির ওপরে নজর রাখছিল, দেখতে চাচ্ছিল যে ভিতরে ওরা কি করছে। পরের দিন সকালে যখন সে ওর কাজের জন্য বাইরে চলে গিয়েছিল তখনও আমরা ম্যাংকে বাইরেই দেখতে পাই। ভিতরে ইয়ান পানি ঢালতে গিয়ে ওর হাতেই গরম পানি ঢেলেছিল, তাই অনেক জোরে চিৎকার করে ওঠে। এইটা শোনার পর তাড়াতাড়ি করে ম্যাং ভিতরে এসেছিল আর ইয়ান ওকে দেখার পর বলে তুমি এখানে কি করছো। ম্যাং তো আর বলতে পারবে না আমি তোমার উপরে নজর রাখছিলাম, তাই ও বলে আমি এখানে সেই সাথে দেখা করতে এসেছিলাম। তখন ইয়ানের জন্য একটি পার্সেল এসেছিল আর এই পার্সেলের ভিতরে একটি কাটা হাত ছিল আর ম্যাং যাচ্ছিল না। এইটা দেখার পর ইয়ান ভয় পাক, তাই ও এটা ইয়ানকে দেখতেই দেয় না। নিজের সাথে করে কোম্পানিতে নিয়ে এসেছিল যার ভিতরে একটি লেটারও ছিল আর ওখানে লেখা ছিল তুমি যদি সে বাড়ি থেকে না চলে যাও তাহলে আমি কিন্তু তোমাকে মেরে ফেলবো। ম্যাংয়ের মনে হচ্ছিল এইটা শিয়ের অ্যাসিস্ট্যান্টের হাতের লেখা, কারণ ওর সাথে অনেকটাই মিলে যাচ্ছিল। এই কারণে শিকে ফোন করে বলে তুমি এখন কোথায় রয়েছো আর তোমার অ্যাসিস্ট্যান্ট এখন কোথায় রয়েছে। শি বলে আমি কাজের জন্য বাইরে রয়েছি আর আমার অ্যাসিস্ট্যান্ট কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আসার জন্য ও বাড়িতে গিয়েছে। ম্যাং ওকে তাড়াতাড়ি করে বাড়িতে যেতে বলেছিল আর নিজেও তখন শিয়ের বাড়িতে যাওয়ার জন্য বের হয়। অন্যদিকে আমরা দেখতে পাই ইয়ানকে, ওকে এখানে অ্যাসিস্ট্যান্ট আঘাত করেছিল, এরপরে ওর হাত পা বেঁধে দেয় আর ওকে বলছিল যে তোমার কারণে এখন আমাদের কোম্পানির অনেক বড় লস হতে চলেছে। তোমার আর শি দুজনের এই ছবিটির কারণে এখন শিয়ের রিপুটেশন নষ্ট হয়ে যাচ্ছে, যেটা আমি কিছুতেই হতে দেব না। আর আমরা এটাও জানতে পারি এই অ্যাসিস্ট্যান্ট আসলে শিকে অনেক আগে থেকেই লাইক করতো, তাই দেখতে গেলে বোঝা যাবে ও তো শিয়ের জন্য অনেকটাই বেশি পাগল ছিল। এখানে যাচ্ছিল ইয়ানকে একদম মেরে ফেলতে আর ইয়ানকে মারতেও নিচ্ছিল। তখন আমরা ব্যাংকে দেখতে পাই ও জানালা দিয়ে ভিতরে এসেছিল আর অ্যাসিস্ট্যান্টকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। একটু পরে সে পুলিশ নিয়ে এসেছিল, অ্যাসিস্ট্যান্টকে ধরে এখান থেকে নিয়ে চলে যায়। এরপরে এখানে বলতে থাকে ইয়ান ম্যাংকে যে তুমি সত্যি আমাকে লাইক করো, তাহলে কেন আমার কাছ থেকে দূরে থাকো, এখন থেকে আর একদমই আমার কাছ থেকে দূরে দূরে থাকবে না। ম্যাংও তখন ওকে কিস করে বলে দেয় যে হ্যাঁ আমি তোমাকে লাইক করি আর তোমার কাছ থেকে দূরে থাকবো না। এরপরে রাতে আবার শিয়ের সাথে দেখা করতে এসেছিল আর এখানে তারা দুজনে ঠিক করে তারা দুজনে একসাথে মিলে এখানে ইয়ানকে ঠিক করার চেষ্টা করবে। এই কারণে ম্যাং শিকে ওদের বাড়িতেই নিয়ে এসেছিল, যেখানে ওরা দুজনে তো নিজেদের মধ্যে ভালোই রোমান্স করতো, শুধু শি এখানে কাটা হয়ে দাঁড়িয়ে থাকতো। একসাথে রাতে মুভি দেখতে বসে। এখানে মুভি দেখার সময় ভয় পাচ্ছিল ইয়ান, তাই তো ও বারবার দেখা যায় শুধু ম্যাংকেই হাগ করছিল, যেটা শির কাছে একদমই ভালো লাগে না। আর শির এরকম অবস্থা দেখে এখানে ম্যাং অনেকটাই বেশি মজা পাচ্ছিল। পরের দিন দুজনে একসাথে কোম্পানিতে যাওয়ার জন্য বের হয়। তখন একটি ট্রাকের সাথে এদের কারের অ্যাক্সিডেন্ট হতেই নিচ্ছিল, কিন্তু একটুর জন্য এরা বেঁচে যায়। কিন্তু এইটার কারণে দেখা যায় ইয়ান অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল আর সে তো ভালো করে জানে ও ইয়ানকে ঠিক করতে পারবে না, তাই ইয়ানকে নিয়ে এসেছিল ম্যাংয়ের কাছে। ম্যাংকে বলছিল তাড়াতাড়ি তুমি ইয়ানকে ঠিক করে দাও। ম্যাং এইটা জানার পর অনেকটাই অবাক হয়ে যায় আর এখানে সে তখন ওকে ফাইনালি সব সত্যি কথাগুলো বলে দেয়। ম্যাংকে সিসিটিভি ফুটেজ দেখিয়েছিল আর এটাও বলে দেয় আমি নয় বরং তুমি ওকে শুধুমাত্র ঠিক করতে পারবে, আমি এতদিন তোমাকে মিথ্যে কথা বলেছি। ম্যাং এটা জানতে পেরে অনেকটাই খুশি হয়েছিল যে ওই একমাত্র ছেলে যে কিনা ইয়ানকে ঠিক করতে পারবে। এরপর তো দুজনে একসাথে অনেকটাই বেশি হ্যাপি ছিল। জিন এদের দুজনকে একসাথে দেখে অনেকটাই রেগে যায়, তাই দেখা যায় ও রাতে শিয়াওয়ের সাথে দেখা করতে এসেছিল আর শিয়াওকে বলছিল তুমি ইয়ানকে বলে দেবে ও যেন আমার ম্যাংয়ের কাছ থেকে দূরে থাকে। তখন এখানে শ্যানও এসেছিল আর আমরা জানতে পারি শ্যান, শিয়াও আর জিন এরা তিনজনে একই ইউনিভার্সিটিতেই পড়তো। জিন এখানে শিয়াওয়ের ছেলের ছবি দেখতে পেয়েছিল, তাই জিজ্ঞাসা করে এটা কি তোমাদের দুজনের ছেলে। এতে তখন বলে শিয়াও একদমই না, ও শুধুমাত্র আমার ছেলে। তখন বলছিল জিন কেন তোমরা দুজনে কি ব্রেকআপ করে নিয়েছো, আর অবশ্যই এতে ভুল রয়েছে শিয়াওয়ের। শিয়াও তখন রেগে বলে আমার কোনো ভুল ছিল না, বরং তোমরা দুজনে মিলে আমাকে ধোকা দিয়েছো। তখন এরা দুজনেও বুঝতে পারছিল না যে আমাদের জন্য কেন আবার ওর মনে হচ্ছে ধোকা দিয়েছি। তখন আমাদেরকে ওই দিনের আসল ঘটনা দেখানো হয়। ওই দিন রাতে শ্যান অনেকটাই বেশি ড্রাঙ্ক অবস্থায় ছিল আর জিন তাকে রুমে নিয়ে এসেছিল আর জিনের উপরে ও বমি করে দিয়েছিল, যার কারণে ও তখন নিজেকে ফ্রেশ করছিল আর ওই সবাই সিয়াও ভিতরে এসেছিল আর দুজনকে এরকম ভাবে দেখে ও ভুল বুঝে নিয়েছিল। এখন এদের ভিতরে সব ভুল বোঝাবুঝিগুলো শেষ হয়ে যায় আর এখানে জিজ্ঞাসা করছিল যে তাহলে তোমার ছেলের বাবাকে। তখনই দেখা যায় ভিতরে চলে এসেছিল সিয়াওয়ের ছেলে। ও বলছিল আমি জানি তুমি আমার আসল মা না, তুমি তো আমাকে দত্তক নিয়েছো। সিয়াও ওর ছেলেকে বলে তোমাকে এই কথাটি কে বলেছে, এটা একদম পুরোপুরি মিথ্যে কথা। কিন্তু ওর ছেলে বলে আমি সব সত্যিটা জেনে গিয়েছি আর এরপরে তো ও রাগ করে এখান থেকে চলে গিয়েছিল। সিয়াওয়ের মনে হয় ও সত্যিটা জানার পর হতে পারে ভুল কিছু করে বসবে আর দেখা যায় সত্যি এমনটি হয়েছিল। ও বাড়ি থেকেই বের হয়ে যায়, যার কারণে সবাই অনেক বেশি
ভয় পেয়ে যায় আর আলাদা আলাদা হয়ে তখন ওর ছেলেকে খুঁজতে শুরু করে। আমরা শিকে দেখতে পাই ও রুমের ভিতরে চলে আসে, খাটের একটি পাশে বসে পড়েছিল আর বলতে থাকে, আমি জানি তুমি খাটের নিচেই লুকিয়ে রয়েছো, তাই বের হয়ে আসো। আমিও যখন ছোটবেলায় প্রথম জানতে পেরেছিলাম আমাকে দত্তক নিয়েছে, তখনও আমি তোমার মতন বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলাম, কিন্তু বের হয়ে যাওয়ার পর অনেক বেশি ভয় হচ্ছিল। আমি যদি আর কখনই আমার ফ্যামিলির কাছে না আসতে পারি, তাই আমি আবারও চলে এসে খাটের নিচেই লুকিয়ে পড়েছিলাম। এই সব কিছু শোনার পর তখন ও খাটের নিচ থেকে বের হয়ে আসে। রাতে আমরা দেখতে পাই সবাই একসাথে বসেছিল, আর এখানে ও তখন ওর মাকে সরি বলে যে ওর ভুল হয়ে গিয়েছে, এমনটা নেক্সট টাইম থেকে একদমই করবে না। পরে আমরা ওকে শির সাথে বাইরে দেখতে পাই। ও শিকে জিজ্ঞাসা করছিল, তুমি কিভাবে জানতে পারলে আমি খাটের নিচেই লুকিয়ে রয়েছি? শি বলে, কারণ আমি যখন জানতে পেরেছিলাম আমাকেও দত্তক নেওয়া হয়েছে, আমিও এমনটি করেছিলাম। বাচ্চাটি কান্না করে বলে, আমার মা কি আমাকে সত্যি লাইক করে, নাকি আমাকে পরে আবারও একা ফেলে রেখে চলে যাবে? তখন এখানে শি ওকে বোঝায়, তোমার মা তোমাকে অনেক বেশি লাইক করে আর কখনই তোমাকে ছেড়ে চলে যাবে না। বাচ্চাটি শিকে জিজ্ঞাসা করে, তাহলে তুমি কিভাবে জানতে পেরেছিলে যে তোমাকেও দত্তক নেওয়া হয়েছে? শি বলে, আমি তো আমার দত্তক নেওয়ার সার্টিফিকেটটি দেখতে পেয়েছিলাম, কিন্তু এই কথাটি তুমি কাউকেই বলবে না, এটা শুধু আমাদের দুজনের ভিতরেই থাকবে। আমরা দেখতে পাই এই সব কিছু ম্যাংও শুনে নিয়েছিল। ম্যাং তখন রুমে এসে একা একা বলতে থাকে, ওই দিন তাহলে তুমি এইটা জানার পরে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলে, আর আমি তোমার কোনো কিছু ভালো করে না বুঝতে পেরে এতদিন ধরে তোমাকে হেট করছিলাম। পরে আমরা জিনকে দেখতে পাই, ও আবারও জাপানে ফিরে যেতে চাচ্ছিল। আসলে ও এখন ম্যাংকে ওর মন থেকে মুছে ফেলতে চাচ্ছে, তাই ওর বাবাকে বলে ও জাপানে। পরের সিনে আমরা ইয়ানা শিকে দেখতে পাই, ওরা এখানে ব্রেকফাস্ট করতে নিচ্ছিল। শি এখানে সব সত্যি কথা ইয়ানকেও বলে দেয় যে আমি আসলে তোমাকে ঠিক করতে পারি না, আমি তো তোমাকে মিথ্যে কথা বলেছিলাম, তোমাকে আসলে ম্যাংই ঠিক করতে পারে, আমি তোমাকে লাইক করতাম তাই চাচ্ছিলাম না তুমি ম্যাংয়ের কাছে থাকো। ইয়ান এই সব কিছু শোনার পর ও আর কিছুই বলতে পারে না। সে ইয়ানকে ওদের ছোটবেলার কথা বলছিল। ছোটবেলায় যখন আমি জানতে পেরেছিলাম আমাকে দত্তক নেওয়া হয়েছে, তখন তো আমি অনেকটাই বেশি কষ্ট পেয়েছিলাম, যার কারণে আমি আর ম্যাংয়ের সাথে একদমই ভালো ব্যবহার করতাম না। একদিন আমি ম্যাংকে নিয়ে একটি পার্কে গিয়েছিলাম, আমরা ওখানে খেলা করছিলাম, আমি ওকে বলেছিলাম চোখ বন্ধ করে এখানে গোনার জন্য, আমি লুকিয়ে পড়বো, আর ম্যাং ওরকমটাই করছিল, কিন্তু আমি আর ম্যাংকে একদমই কোনো কিছু না বলে ওখান থেকে একা চলে গিয়েছিলাম। কিন্তু একটু পরে আমার ওর জন্য চিন্তা হচ্ছিল, তাই আমি আবারও ওই পার্কে ফিরে গিয়েছিলাম, কিন্তু ওখানে যাওয়ার পর কোথাও আর আমি ম্যাংকে দেখতে পাই না। এরপরে ম্যাং ইয়ানকে নিয়ে একটি জায়গায় ঘুরতে নিয়ে এসেছিল, যেখানে ছোটবেলায় তাকে কিডন্যাপ করে রাখা হয়েছিল। এই জায়গায় আসার পর ইয়ানের মনে পড়ে যায় ছোটবেলায় ও একবার খেলতে খেলতে এই জায়গায় চলে এসেছিল। তখন একটি বাচ্চার কান্না শব্দ শুনতে পায়, আর ওই বাচ্চাটি অন্য কেউ না ম্যাংই ছিল। আর এখানে যখন ও ম্যাংকে দেখেছিল তখন অনেকটাই ভয় পেয়েছিল, আর হঠাৎ করেই এখানে আরেকজন চলে আসে, আর এখানে দেখা যায় ইয়ানকেও কিডন্যাপ করে রেখে দিয়েছিল। লোকটি এখান থেকে চলে যাওয়ার পর তারা এখানে কোনো রকমভাবে নিজেদের হাত পায়ের বাঁধনগুলো খুলেছিল। এরপরে এখান থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছিল, কিন্তু তখন এখানে ইয়ান দৌড়াতে গিয়ে পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়েছিল। এই কারণে ম্যাং ওকে একটি জায়গায় নিয়ে এসে লুকিয়ে রাখে আর বলছিল তুমি এখানেই থাকো, আমি বাইরে গিয়ে কাউকে নিয়ে আসছি। আর এখানে ও যাওয়ার আগে ইয়ানকে ঘুম পাড়িয়ে দিয়েছিল। আর এখন এই সব কিছু ইয়ান জানতে পেরে অনেকটাই বেশি অবাক হয়ে গিয়েছিল, তার বিশ্বাসই হচ্ছিল না ওই ছোট্ট ছেলেটি আসলে ম্যাং ছিল। তারা ওখান থেকে বাইরে আসে, ম্যাং তাকে বলে আমি তো ওখান থেকে চলে যাওয়ার পর আবার ওখানে এসেছিলাম তোমাকে নেওয়ার জন্য, কিন্তু আর ওখানে আমি তোমাকে দেখতেই পাইনি, তুমি কোথায় গিয়েছিলে? ইয়ানের মনে পড়ে যায়। একটু পরে ওর ঘুম ভেঙে গিয়েছিল। বাইরে তখন ও দুজনকে কথা বলতে দেখেছিল, যারা কিনা এখানে কোম্পানির বিষয় নিয়ে কথা বলছিল। ম্যাংয়ের বাবা ওই লোকটিকে বলছিল যে ইয়াংশু তুমি আমার ছেলেকে ছেড়ে দাও, তুমি যা বলবে আমি তাই করব। এই কথাটি যখন ম্যাং জানতে পেরেছিল তখন ও বলে ঠিক আছে তুমি এখন বাড়িতে যাও, আমার কিছু কাজ রয়েছে। আর ও তো এখান থেকে যাওয়ার আগে ফোন করেছিল কারো কাছে আর তাকে কিছু করতে বলে। অন্যদিকে আমরা কোম্পানিতে মিস্টার লুকে দেখতে পাই, ওনার কাছে অ্যাসিস্ট্যান্ট এসেছিল, বলছিল যে কালকে তো এই কোম্পানিতে চেয়ারম্যানের যে বোর্ড মিটিংটি রয়েছে ওটা হবে, আর এখানে সবাই কিন্তু ভোট দিতে চাচ্ছে ম্যাংকে। কিন্তু ম্যাং যে আজকাল মুভিতে একটু বেশি খরচ করছে, এইটা যদি আমরা সবাইকে জানাতে পারি তাহলে হতে পারে তারা আর কেউ ম্যাংকে ভোট দেবে না। পরের সিনে আমাদেরকে বোর্ড মিটিং এর সিন দেখানো হয়। তখনই এখানে চলে এসেছিল শিকে দেখার পর সবাই অবাক হয়ে যায়, কারণ শি কখনোই এইসব বিজনেসের ভিতরে আসতো না, কিন্তু ও আজ হঠাৎ করে চলে এসেছে। এখানে ভোট হয়, সবাই তখন ম্যাংকেই বলছিল কোম্পানির চেয়ারম্যান বানাবে। তখনই শি মানা করে যে ও ম্যাংকে কিছুতে চেয়ারম্যান হতে দেবে না, কারণ ম্যাং আজকাল মুভিতে একটু বেশি টাকা খরচ করছে। শির কথা শুনে সবাই তখন আবার ভোট দেয় এখানে মিস্টার লুকে। এই কারণে আর একদমই ম্যাং কোম্পানির চেয়ারম্যান হতে পারে না, যার কারণে ম্যাং এখানে শির ওপরে অনেকটাই বেশি রেগে যায়। আর আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, শির সাথে মিস্টার লু দেখা করতে এসেছিল আর বলেছিল তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে আমি তোমাকে কোম্পানির সিইও বানিয়ে দেব। এখানে শি বলেছিল আমি কোম্পানির সিইও
হতে চাই না, আমি শুধু এইটাই চাই ম্যাং যেন ওর কাছ থেকে সবকিছু হারিয়ে ফেলে। আর ম্যাং কোম্পানির চেয়ারম্যান না হতে পারায় ওর কাছে আর কোনো কিছুই ভালো লাগছিল না। তখন আমরা আরো একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। ওই দিন আসলে ম্যাং শির কাছেই ফোন করেছিল। ও শিকে বলেছিল, আমি ইয়ানের কাছ থেকে জানতে পেরেছি আমাকে যেদিন কিডন্যাপ করা হয়েছিল ওই দিন আসলে ইয়ানকেও কিডন্যাপ করা হয়েছিল। ইয়ান ওখানে বাবাকে ওই কিডন্যাপারের সাথে কথা বলতে শুনেছিল, আর বাবা ওই কিডন্যাপারকে ইয়ানসু বলে ডাকছিল। তাদের ভিতরে ওখানে কোম্পানি নিয়েই কথাবার্তা হচ্ছিল। যখন সে জানতে পারে বাবা ওই কিডন্যাপারকে ইয়ানসু বলে ডাকছিল তখন ও অনেকটাই অবাক হয়ে যায়, কারণ ওনাদের বাবা তো আগে থেকে মিস্টার লুকে ইয়ানসু বলে ডাকতো, কিন্তু এদের কাছে তো সেরকম কোনো প্রমাণ ছিল না। তাই মিস্টার লুকে ধরার জন্য তারা এইসব প্ল্যানগুলো বানিয়েছিল। এরপরে দেখতে পাই সে আবারও মিস্টার লুয়ের সাথে দেখা করতে এসেছে, যেখানে মিস্টার লু তাকে এখন কোম্পানির সিইও বানিয়ে দিয়েছে। মিস্টার লুকে বলছিল, আপনি আর এখন ব্যাংকে নিয়ে একদমই কোনো চিন্তা করবে না, ও তো কোম্পানির চেয়ারম্যান না হতে পারায় একদম পুরো পাগলের মতন হয়ে গিয়েছে। তার উপরে ওর মাথায় আবার ভূত চেপেছে। ছোটবেলায় ওকে যে কিডন্যাপ করেছিল তাকে ও খুঁজে বের করবে। ও তো আমাকে বলছিল ও অনেক কিছুই জানতে পেরেছে, যেই সব কিছু দিয়ে ওই কিডন্যাপারকে ধরতে পারবে, কিন্তু আমার কাছে ওর কথাগুলো একদমই বিলিভ করার মতন ছিল না, তাই আমি ওর কথাগুলো বিশ্বাস করিনি। এরপরে আমরা মিস্টার লুকে একা দেখতে পাই, অনেকটাই বেশি চিন্তিত অবস্থায় ছিল। আর তার মনে পড়ে যায় যখন ছোটবেলায় ব্যাংকে কিডন্যাপ করেছিল, ব্যাংকের সাথে একটি বাচ্চা মেয়েকেও ও কিডন্যাপ করেছিল। এরপরে খোঁজ নেওয়ার পর জানতে পারে ওই বাচ্চা মেয়েটি আসলে ইয়ান। তাই এখন আবার নতুন করে প্ল্যান বানাতে থাকে। অন্যদিকে ইয়ানের কাছে তখন একটি গিফট পাঠানো হয়েছিল, যেখানে ইয়ান আর ম্যাংয়ের ছবি ছিল, আর ওখানে এটাও লেখা ছিল, তুমি আমার সাথে দেখা করার জন্য লেকের পাশে আসো। ইয়ানও খুশি হয়ে বের হয়ে পড়েছিল। অন্যদিকে আমরা ম্যাংকে দেখতে পাই আবারও ওই জায়গায় চলে এসেছিল, কিন্তু এবার তাকে এখানে মিস্টার লু ফলো করছিল। ম্যাং ওখান থেকে একটি ডায়েরি বের করে, কিন্তু ম্যাং এটা নিজে এখানে রেখে গিয়েছিল। আর এইটা দেখার পর মিস্টার লু মনে করছিল যে ম্যাং হতে পারে এখান থেকে কোনো প্রমাণ পেয়ে যাবে, এই কারণে পেছন থেকে ও ম্যাংয়ের ওপরে অ্যাটাক করেছিল। ম্যাং বলে, আঙ্কেল আপনি এখানে, আপনি আমাকে ফলো করছিলেন, এর মানে কি আপনি ছোটবেলায় আমাকে কিডন্যাপ করেছিলেন? মানে এখানে সব কথাগুলো তখন বলতে থাকে। আঙ্কেল বলে, হ্যাঁ আমি তোমাকে কিডন্যাপ করেছিলাম, আর তুমি তো দেখছি এখানে প্রমাণ খুঁজতে চলে এসেছো। ম্যাং ওর বাবার কথা জিজ্ঞাসা করে। মাকে দেখানো হয় যখন ম্যাংয়ের বাবা এখানে এসেছিল তখন লুকে দেখতে পেয়েছিল, আর লুকে বারবার বলছিল তার ছেলেকে ছেড়ে দেওয়ার জন্য। এখানে লু বলে, কিন্তু আমি যে কোম্পানিতে যত সব অন্যায় কাজগুলো করেছি ওই সব কিছুর প্রমাণ আগে তুমি আমাকে দাও, এরপরে আমি তোমার ছেলেকে তোমার কাছে ফিরিয়ে দেব। কিন্তু ম্যাংয়ের বাবা এরকম কোনো কিছুই করেনি। ম্যাং বলছিল, এরপরে আপনি আমার বাবার সাথে কি করেছেন এটা বলুন। কিন্তু লু আর কোনো কিছু বলে না, যা ছিল এখানে ম্যাংকে একেবারে জন্যই মেরে ফেলবে। তখনই সে এসে ম্যাংকে বাঁচিয়ে নিয়েছিল। আর দুই ভাইকে একসাথে দেখার পর মিস্টার লু বলে, এর মানে তোমরা দুই ভাই একসাথে রয়েছো আর প্ল্যান করে আমাকে ধরার জন্য সব কিছু করেছো। সে মিস্টার লু এর সব কথাগুলো রেকর্ড করে নিয়েছিল। মিস্টার লু বলে, তোমরা আমাকে ধরার প্ল্যান করেছো। আর অন্যদিকে দেখো ইয়ান এখন মারা যাচ্ছে, তো একটু পরে পুলিশে চলে আসে, মিস্টার লুকে ধরে নেয়। আর এরা জিজ্ঞাসা করছিল ইয়ান কোথায়। মিস্টার লু কিছুই বলেছিল না, তাই ওরা দুজনেই খোঁজার জন্য বের হয়। অন্যদিকে আমরা দেখতে পাই ইয়ানকে হাঁটতে হাঁটতে ওই লেকের পাশে চলে এসেছিল। ওইখানে একটি গিফট বক্স দেখতে পাই। যখন ওটা ওপেন করেছিল ওর ভিতরে ভয়ঙ্কর কিছু থাকায় ওটা দেখে অনেকটাই বেশি ভয় পেয়ে যায়। আবার ও ঘুমের ভিতরে হাঁটতে শুরু করে। তখন এখানে ম্যাং চলে এসেছিল, কিন্তু এর আগেই দেখা যায় ইয়ান তখন পানিতে ঝাঁপ দিয়েছিল। ইয়ান যখন পানিতে পড়ে গিয়েছিল তখন ওর আবারও ছোটবেলার সব কথাগুলো মনে পড়ে যায়। ওখানে ওদের দুজনের ভিতরে অনেকটাই বেশি ঝগড়া হয়েছিল, আর যার কারণে মিস্টার লু ধাক্কা দিয়ে ম্যাংয়ের বাবাকেই ফেলে দিয়েছিল। ম্যাংয়ের বাবা ওখান থেকে পড়ে যায়, মাথা অনেক বেশি আঘাত পায় আর ওখানেই মারা গিয়েছিল। দূর থেকে এই সব কিছু ইয়ান দেখে নিয়েছিল, অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল, তাই ওর ওই রকম একটি রোগ হয়ে গিয়েছিল। আর এখন যেহেতু এখানে ইয়ানের একাই সবকিছু মনে পড়ে গিয়েছে, যার কারণে ওর এই রোগটিও ভালো হয়ে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই এরা সবাই মিলে ওই জায়গায় চলে এসেছিল। ইয়ানের কথা অনুযায়ী তারা ওখানে মাটি খুঁড়তে শুরু করে, আর 20 বছর পর ম্যাংয়ের বাবার বডি পেয়ে যায়। বডি বলতে কঙ্কাল পেয়েছিল। এটা দেখে সবাই অনেকটাই বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল। এরপরে আরো কিছুদিন পার হয়ে যায়। এখন সবাই তাদের লাইফে অনেকটাই বেশি খুশি ছিল, আর কোম্পানির প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হয়েছিল ম্যাংকে। এখানে শানে সবার সাহায্য নিয়ে অনেকটাই বেশি সুন্দরভাবে এখানে সিয়াওকে প্রপোজ করেছিল ওকে বিয়ে করার জন্য। আর এটাও বলে, আমি এখন তোমার বেবির বাবা হতে চাই। এইসব কিছুতে সিয়াও রাজি হয়ে গিয়েছিল। এতে দুজনের ভিতরেই সবকিছু ঠিক হয়ে যায়। আমরা দেখতে পাই ইয়ানকে, ওর মনটা খারাপ ছিল, আর এখানে ও ম্যাংয়ের দিকে তাকিয়ে থেকে মনে মনে এটাই ভাবছিল যে এ আমাকে কবে প্রপোজ করবে। এভাবেই আরো কিছুদিন পার হয়ে যায়, কিন্তু এরপরেও দেখা যায় ম্যাং একদমই প্রপোজ করছিল না ইয়ানকে, আর ইয়ান এই কারণে আপসেট ছিল। এভাবেই তো দেখতে দেখতে ভ্যালেন্টাইন ডে চলে আসে, কিন্তু এই দিনেও ম্যাং তার বিজনেস ট্রিপের জন্য বাইরে গিয়েছিল। তখন ইয়ানের কাছে ম্যাং মেসেজ করেছিল, বলছিল আজকে বাইরে স্নোফল হচ্ছে, যেটা তোমার অনেকটাই বেশি পছন্দ, আর আজকে কি তুমি আমাকে মিস করছো, তুমি কি আমাকে বিয়ে করছো?
করবে? এটা কেমন প্রপোজাল? তাই তো অনেকটাই রেগে যায় ইয়ান। ও বলছিল আমি মরে যাব, এরপরও তোমাকে বিয়ে করব না। ম্যাং ওকে ফোন করে ছাদে আসতে বলে। এরপরে ইয়ান যখন ছাদে এসেছিল তখন ওখানে ম্যাংকে দেখতে পায়। ম্যাংকে দেখার পর অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল, দৌড়ে গিয়ে ম্যাংকে হাগ করে। ম্যাং এই পুরো ছাদটি অনেকটা বেশি সুন্দর করে সাজিয়েছিল আর এখানে অনেকটাই বেশি রোমান্টিক ভাবে প্রপোজ করে ও ইয়ানকে। ইয়ানও খুশি খুশি হ্যাঁ বলে দেয়। পরের সিনে আমরা ইয়ান, ম্যাং, শি এদেরকে দেখতে পাই। এখন ম্যাং আর শি দুজনের সম্পর্ক অনেক বেশি ভালো হয়ে গিয়েছিল। দুই ভাই এখন সব জায়গায় একসাথে লেগে থাকতো, যার কারণে দেখা যায় একদমই কেউ পাত্তা দিচ্ছিল না ইয়ানকে। এই সব কিছুতে ইয়ান ওদের দুজনের উপরে অনেকটাই বেশি বিরক্ত হয়ে যায়। দুই ভাই সারাদিন বাচ্চাদের মতন গেম খেলতো, একে অপরের সাথেই মজা করতো, যেখানে ইয়ানের কোনো চান্সই ছিল না। আর এই সুন্দর একটি সিনের সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। তোমাদের কাছে এই পুরো গল্পটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলো না। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওতে একটি লাইক দিও। আল্লাহ হাফেজ।